মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7-এর ম্যাটার অ্যান্ড কেমিক্যাল ফর্মুলা এই চ্যাপ্টারের ওপর লেসন দেবো টিউটোরিয়ালসে। তো ম্যাটার অ্যান্ড কেমিক্যাল ফর্মুলা জানাটা এখানে ফার্স্ট আছে ম্যাটার। হোয়াট ইজ ম্যাটার? ম্যাটার ইজ বেসিক্যালি আমরা সলিড বা লিকুইড বা গ্যাসিয়াস যে সমস্ত পার্টিকেলস বা যে সমস্ত যা সাবস্ট্যান্সগুলো যেগুলো একটা কোনো স্পেস অকুপাই করে থাকে, যার একটা ওয়েট আছে, হ্যাঁ, আর যার মধ্যে কিছু ইন্টারাকশন, যার পার্টিকেলসের মধ্যে কিছু ইন্টারাক্টিভ ফোর্স অ্যাক্ট করে, যার ফলে তারা এটা বিভিন্ন সলিড টু লিকুইড আর গ্যাস টু ভেরিফাই করে, ঠিক আছে, ভ্যারি করে। তো ম্যাটার মিনস ম্যাটারের ফার্স্ট ডেফিনেশন, ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি, এর একটা মাস থাকে, ঠিক আছে, হ্যাভ আ মাস। মাস মিনস একটা কোনো বডি, কোনো সাবস্টেন্স, যে কোনো সাবস্টেন্সের মধ্যে যতটা পরিমাণ যতটা কী বলবো, ও যতটা ওর মধ্যে যতটা ম্যাটার থাকে, যতটা সাবস্টেন্স থাকে, পুরো সাবস্টেন্সটা মিলিয়ে হয় মাস। মাসের ডেফিনেশন এখন লাগবে না। মাস ইজ বেসিক্যালি মানে একটা 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 যে কোনো সাবস্টেন্সের যে পার্টিকেলস বা এলিমেন্টস বা মলিকিউলস, অ্যাটম যা থাকে, তার যে তার টোটাল মাসটাকে মিলিয়েই হয় হচ্ছে সাবস্টেন্সটার মাস। আচ্ছা, যাই হোক, দুই হচ্ছে অকুপাই স্পেস, অকুপাই সাম স্পেস। যে কোনো ম্যাটারই একটা স্পেস অকুপাই করে থাকে, কোনো একটা নির্দিষ্ট জায়গা জুড়ে থাকে, সে সলিড হোক বা লিকুইড হোক বা গ্যাস হোক, ঠিক আছে, বেসিক্যালি দুটোই, ঠিক আছে। ম্যাটারকে মেনলি তিনভাবে ডিভাইড করা যায়, বেসিক্যালি 4 ভাগে, বাট আমরা 3 ভাগে পড়বো। একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, একটা হচ্ছে গ্যাস, ঠিক আছে, আর একটা থাকে প্লাজমা, ওটা এখন জানার দরকার নেই। সো সলিডের মধ্যে কী হয়, সলিড হচ্ছে আমরা জানি সলিড সাবস্ট্যান্স মানে একটা খুব হেভি সাবস্ট্যান্স, ঠিক আছে। সলিডের মধ্যে এর মধ্যে যে পার্টিকেলস বা মলিকিউলসগুলো থাকে, হোয়াট ইজ অ্যাটম মলিকিউল আমরা আসবো, বাট এর মধ্যে যে মলিকিউলসগুলো থাকে তাদের মধ্যে যে অ্যাট্রাকটিভ যে অ্যাট্রাকশনের ফোর্সটা হয়, ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেকটা বেশি থাকে, যার জন্য সলিড অনেকটা কী হয়, সলিড পুরো একটা মানে ইনইলাস্টিক টাইপ, ইলাস্টিকও হয় বাট অনেকটা কি টাফ হয়, হেভি হয়। লিকুইডের ক্ষেত্রে কী হয়, লিকুইডের ক্ষেত্রে সলিডের থেকে লিকুইডের যে পার্টিকেলসগুলো বা এলিমেন্টসগুলো থাকে, সেই এলিমেন্টসগুলো সলিডের থেকে একটু কম হয়, তার মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা সলিডের থেকে কম হয়, আর গ্যাসের ক্ষেত্রে একদমই কম হয়, ঠিক আছে, যার জন্য গ্যাসের মলিকিউলসগুলো চারিদিকে ছড়িয়ে পড়তে পারে, তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক কম থাকে। তো যাই হোক, দিস ইজ বেসিক্যালি ম্যাটার। আচ্ছা, এবার আমরা যদি ম্যাটারটা আমরা এখন আসতে ছোট মানে আরও একটু ভাঙতে ভিতরের দিকে ঢুকবো, ঠিক আছে। তো ম্যাটারকে আমরা ভাঙতে একটা স্মলেস্ট জায়গাতে পৌঁছাবো। সেই স্মলেস্ট জায়গাটার নামই হচ্ছে অ্যাটম। বেসিক্যালি সব পার্টিকেল ইন ইউনিভার্সে যত রকম পার্টিকেল, যত রকম ম্যাটার, যত রকম সাবস্টেন্স আছে, সব সাবস্টেন্সেরই একটা বিল্ডিং ব্লকস বা বেসিক স্ট্রাকচার থাকে, বেসিক বিল্ডিং ব্লকস, সেটাই হচ্ছে অ্যাটম. Atom is the smallest particle and atom may or may not stand individual. Atom individual থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, অ্যাটম মানে তার মানে কি বললাম, যে বেসিক বিল্ডিং ব্লকস, অ্যাকচুয়ালি বেসিক বিল্ডিং ব্লকস অফ ম্যাটার, ঠিক আছে। এবার এই অ্যাটম থেকে দুটো অ্যাটম যদি আমরা প্লাস হয়ে, দুটো বা তার বেশি, 2 or more আরও হতে পারে, তো এদের সাথে প্লাস হয়, হ্যাঁ, যেটা তৈরি হয় সেটা হচ্ছে আরও হতে পারে, দুটো অনেক আরও বেশি হতে পারে, যেটা তৈরি হয় হচ্ছে যেটা মলিকিউল, ঠিক আছে। অ্যাটম ক্যান অর ক্যানট, মানে মে অর মে নট লিভ বা স্ট্যান্ডস ইন্ডিভিজুয়ালি, মানে সেপারেটলি থাকতে পারে, কিন্তু মলিকিউল কিন্তু সবসময় সেপারেটলি থাকতে পারে। ফর এক্সাম্পল,
অ্যাটম মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি তার আগে জানতে হবে হোয়াট ইজ এলিমেন্ট। এলিমেন্ট হচ্ছে আমাদের ইউনিভার্সে এখনো অবধি 118টা এলিমেন্ট অলরেডি রিসার্চ করুন, অলরেডি এগুলো ডিসকভার হয়েছে। তার মধ্যে এর মধ্যে বেসিক্যালি 98টা হচ্ছে ন্যাচারাল, ঠিক আছে, ফার্স্ট 98 ন্যাচারাল, আর বাকি 20 যেটা আছে ওটা মেডিং মানে ল্যাব মেড, ঠিক আছে, ল্যাবরেটরিতে মেড করা হয়েছে, ঠিক আছে। তো এগুলোকে মেনলি তো এই 98 মানে এই যে এগুলোকে বলা হচ্ছে এলিমেন্টস, ঠিক আছে। মানে প্রত্যেকটা এলিমেন্টের যে অ্যাটমগুলো হয় তাদের প্রপার্টিসগুলো আলাদা হয়। প্রত্যেকটা এলিমেন্টসের যে অ্যাটমগুলো হয় সেই অ্যাটমগুলোর প্রপার্টিসগুলো হয় আলাদা আলাদা প্রপার্টিস, আলাদা আলাদা তাদের ক্যারেক্টারিস্টিক্সও আলাদা, ঠিক আছে। এই অ্যাটমগুলোকে আমরা যদি একটা মানে পরপর আমরা যদি সাজাই, মানে সব থেকে লাইটেস্ট, তারপরে আস্তে 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 যদি সাজাই, তাহলে আমরা একটা টেবিল পাই যেটার নাম হচ্ছে পিরিয়ডিক টেবিল, ঠিক আছে। তো পিরিয়ডিক টেবিল সম্পর্কে এখন জানার দরকার নেই, পিরিয়ডিক টেবিল পরে আসবে, অনেক আরো হায়ার ক্লাসে আসবে। তো তাহলে এলিমেন্টস কি আমরা জানলাম। আর অ্যাটম হচ্ছে বেসিক্যালি দুটো সিমিলার টাইপের অ্যাটম মিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সিমিলার অ্যাটম, কিন্তু সিমিলার মানে একই অ্যাটম, ঠিক আছে, মানে একই এলিমেন্টের অ্যাটম মিলে যদি অ্যাটমগুলো যখন জয়েন্ট হয়ে যে সাবস্টেন্স তৈরি করে, যে দুটো অ্যাটম বা দুটোর বেশি অ্যাটম মিলে যে সাবস্টেন্স তৈরি করে সেটা হচ্ছে মলিকিউল, ঠিক আছে। দে ক্যান লিভ ইন্ডিভিজুয়ালি। যেমন ধরো আমি কথা বলছি, অক্সিজেন একটা অ্যাটম আর একটা অক্সিজেন একটা অ্যাটম, দুটো অক্সিজেন মিলে একটা অক্সিজেন O2 অক্সিজেন, এটা দিস ইজ মলিকিউল, দেয়ার অ্যাটম, ঠিক আছে। তো এটা যেমন বেসিক্যালি দুটো, ঠিক আছে। তো এখান থেকে যেহেতু ধরো যেমন ধরো আবার এটা হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। তো অক্সিজেন এটা হচ্ছে মলিকিউল, ঠিক আছে। যেমন ধরো যে সমস্ত যেমন ধরো নাইট্রোজেনও দুটো নাইট্রোজেন অ্যাটম মিলে একটা নাইট্রোজেন মলিকিউল তৈরি হয়। তো দুটো অ্যাটম মিলে একটা মলিকিউল তৈরি হচ্ছে। সিমিলারলি তিনটে অ্যাটম মিলেও একটা মলিকিউল তৈরি হয়। অনেক সময় অক্সিজেন তিনটে মিলেও একটা মলিকিউল তৈরি হয়, O3, সেটা হচ্ছে ওজোন লেয়ার আমাদের উপরে যে থাকে অ্যাটমসফিয়ারে, ওজোন লেয়ার, যেটা মেনলি সূর্যের যা মানে সানের যে আলট্রাভায়োলেট রে আছে সেটাকে রিফ্লেক্ট ব্যাক করে পৃথিবীতে আসতে পারে, ঠিক আছে। যেমন একটা তিনটে মলিকিউল দিয়ে তৈরি হয়। সেরকমভাবে ফসফরাস অ্যাকচুয়ালি P4 মানে চারটে ফসফরাস অ্যাটম দিয়ে একটা ফসফরাস মলিকিউল তৈরি হয়। তার মানে চারটে পাঁচটা এই সালফারের 8 অব্দি হয়, ঠিক আছে। আবার সিঙ্গেলও হয়, ঠিক আছে। যেমন Zn বলো, Br, ব্রোমিন, জিঙ্ক, এগুলো অনেক সময় এগুলো ইন্ডিভিজুয়াল অ্যাটম দিয়ে একটা মলিকিউল তৈরি হয়। এইগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি থাকতে পারে, তখন ওরা নিজেরাই মলিকিউল হিসেবে রিঅ্যাক্ট করে, ঠিক আছে। তো এইভাবে এইগুলোকে ডিভাইড করা হয়। তো যেগুলোর ধরো দুটো অ্যাটম দিয়ে বা যেগুলো ধরো সিঙ্গেল অ্যাটম দিয়ে একটা মলিকিউল তৈরি হয় সেগুলো হচ্ছে মনো অ্যাটমিক। তার মানে মনো মানে এক ওয়ান, তার মনো অ্যাটমিক মানে হচ্ছে মানে একটা অ্যাটম দিয়ে একটা মলিকিউল তৈরি হয়। যেমন ধরো এটা যেমন দুটো অ্যাটম দিয়ে একটা মলিকিউল তৈরি করে, এটাকে বলা হচ্ছে ডাই অ্যাটমিক, ঠিক আছে। তিনটে মলিকিউল দিয়ে যদি তিনটে অ্যাটম দিয়ে একটা মলিকিউল তৈরি করে সেটা হচ্ছে ট্রাই অ্যাটমিক। আর তিনটের বেশি, বেসিক্যালি 3 এর বেশি, 4 ও 5 ও যেগুলো এগুলো হচ্ছে এগুলোকে বলা হয় পলি অ্যাটমিক, ঠিক আছে। তো আমরা তার মানে মনোটমিক কি, যে বেসিক্যালি একটা অ্যাটম দিয়ে একটা মলিকিউল তৈরি হলে যে মলিকিউলের মধ্যে নাম্বার অফ অ্যাটমস হচ্ছে 1, সেটা মনোটমিক। নাম্বার অফ অ্যাটমস যদি 2 হয় ডায়াটমিক, নাম্বার অফ অ্যাটমস যদি 3 হয় ট্রায়াটমিক, আর 3 এর বেশি হলে পলিঅ্যাটমিক, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা জানলাম। তো এবার তাহলে অ্যাটম থেকে আমরা মলিকিউল পাবো। এবার দুটো মলিকিউল, ঠিক আছে, মলিকিউল প্লাস মলিকিউল মানে দুটো বা তার বেশি মলিকিউল মিলে যে সাবস্টেন্সটা তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড। মানে ধরো যেমন ধরো
মানে এখানে কিন্তু একই মলিকিউল, একই সিমিলার মলিকিউল হবে না, আলাদা আলাদা মলিকিউল, মানে ডিফারেন্ট মলিকিউল। যখন অ্যাটম থেকে মলিকিউল হবে তখন সিমিলার অ্যাটম, মানে ওই যে 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 এলিমেন্ট আছে, যে এলিমেন্টের অ্যাটম, একই এলিমেন্টের অ্যাটম জয়েন হয়ে সেই এলিমেন্টের মলিকিউল হবে। বাট ডিফারেন্ট মলিকিউলস, যেমন ধরো কার্বনের মলিকিউল, কার্বন যেমন সিঙ্গেলও থাকতে পারে, কার্বন এই কার্বন হচ্ছে মনোঅ্যাটম, কার্বনের সাথে যদি আমরা অক্সিজেন করি তাহলে আমরা এখান থেকে CO2 পাই। তাহলে একটা কার্বন মলিকিউল একটা অক্সিজেন মলিকিউল প্লাস হয়ে একটা কি তৈরি করলো, কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে কম্পাউন্ড। ঠিক আছে, ওকে। যেমন আরো আছে অনেক, যেমন জিঙ্ক আর অক্সিজেন প্লাস করলে ZnO2 হয়। ঠিক আছে, এরকম এগুলো হচ্ছে কম্পাউন্ড। দেখো দুটো আলাদা আলাদা মলিকিউল নিয়ে একটা কম্পাউন্ড তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমরা অ্যাটম থেকে মলিকিউল, মলিকিউল থেকে কম্পাউন্ড আমরা জানলাম। ওকে, এবার আমরা পরপর আমাদের যে অ্যাটমের যে এলিমেন্টগুলো পরপর লিখবো, পরপর কিসের কি বেসিসে লিখবো, কি বেসিসে লিখবো, লিখবো হচ্ছে তাদের অ্যাটমিক নাম্বারের বেসিস। অ্যাটমিক নাম্বার কি? অ্যাটমিক নাম্বার কি? অ্যাটমিক নাম্বার যেমন অ্যাটমিক নাম্বার হচ্ছে বেসিক্যালি নাম্বার অফ প্রোটন। হ্যাঁ, প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন সম্পর্কে আমি জানবো। অ্যাটমিক নাম্বারটা এখন নয়, পরে জানাচ্ছি। এইবার আমরা এই অ্যাটম থেকে অ্যাটমকে আমরা ভাঙবো। অ্যাটমের তো ভিতরে কিছু থাকতে পারে। বেসিক্যালি একটা অ্যাটমের ভিতরে কি থাকে? একটা অ্যাটমের ভিতরে তিনটে জিনিস থাকে। একটা হচ্ছে প্রোটন, এটার চার্জ হচ্ছে পজিটিভ। একটা হচ্ছে ইলেকট্রন, এটার চার্জ হচ্ছে নেগেটিভ। আর এটা হচ্ছে একটা হচ্ছে নিউট্রন, এটা চার্জলেস। ঠিক আছে, জিরো চার্জ। ঠিক আছে, আর এর মধ্যে চার্জের ক্ষেত্রে এটা প্রোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, বাট সেম ম্যাগনিটিউড, মানে সেম চার্জ। প্রোটনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। ঠিক আছে, কুলমের চার্জের ইউনিট। প্রোটনেরটা প্লাস আর ইলেকট্রনেরটা মাইনাস, বাট একই। ইলেকট্রনটাও 1.6 × 10⁻⁹ ঠিক আছে, তো মানে একই চার্জ, মানে চার্জের নাম্বারটা, মানে চার্জের যে ভ্যালুটা সেম কিন্তু অপোজিট। যার জন্য কি হয় যে এই অপোজিট মানে কি, এটা +5 আর -5 দুটো মিলিয়ে কি হবে? 0, নিউট্রাল হয়ে যায়। তাহলে একটা প্রোটনের চার্জ আর একটা ইলেকট্রনের চার্জ মিলিয়ে কি হয়ে যায়? নিউট্রাল হয়ে যায়। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে প্রোটন, এটা হচ্ছে ইলেকট্রন। তাহলে একটা প্রোটনের চার্জ একটা ইলেকট্রনের চার্জ মিলিয়ে নিউট্রাল হয়ে যায়। সেম চার্জ, শুধু অপোজিট সাইড, মানে ওটা একটা কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট করে দিচ্ছে। তো প্রোটন আর নিউট্রনের চার্জ মিলিয়ে 0, আর নিউট্রনের তো কোনো চার্জই নেই। আর এর মধ্যে সবথেকে হেভিয়েস্ট পার্টিকেল হচ্ছে নিউট্রন, দেন আসে প্রোটন, দেন আসে ইলেকট্রন। ইলেকট্রনস আর দ্য মোস্ট লাইটেস্ট পার্টিকেল অফ আন্ডার অ্যান অ্যাটম। তো অ্যাটমকে যদি আমরা এখন ডিভাইড করি, ঠিক আছে, অ্যাটমকে যদি আমরা এখন ডিভাইড করি, অ্যাটমের ভিতরে আমরা কি পাবো? ধরো অ্যাটমের একটা স্ট্রাকচার, অ্যাটমের সেন্টারে আমরা কি পাবো? একটা সবথেকে ডেন্স অ্যাটমের সেন্টারে। এখানে এর মধ্যে শুধুমাত্র এই অ্যাটমের সেন্টারের মধ্যে শুধুমাত্র প্রোটনস, ঠিক আছে, আর নিউট্রনস গুলো থাকে। ঠিক আছে, আর এটাই হচ্ছে প্রোটন আর নিউট্রন, এটাকেই বলা হয় হচ্ছে, এটা মিলিয়ে থাকে অ্যাটমের সেন্টারে একটা থাকে, সেটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, অ্যাটমের সেন্টারে যেটা যে প্রোটন আর নিউট্রন একসাথে থাকে, সেটাই হচ্ছে তার
নিউক্লিয়াস, ঠিক আছে? মানে পুরো জিনিসটাকে তোমরা সোলার সিস্টেমের যেমন সেন্টারে কি থাকে, সান, ঠিক আছে? তো মানে সোলার সিস্টেমের ক্ষেত্রে সান হচ্ছে নিউক্লিয়াস। তো অ্যাটমের ক্ষেত্রে হচ্ছে অ্যাটমের সেন্টারে প্রোটন আর নিউট্রনস একসাথে থাকে, তাদের মধ্যে কোলম্বিয়ান ফোর্স দিয়ে অনেক হায়ার একটা ফোর্স, অনেক বেশি স্ট্রং একটা ফোর্স, সেই ফোর্স দিয়ে প্রোটন আর নিউট্রনগুলো একসাথে জোটবদ্ধ অবস্থা থাকে, সেটা হচ্ছে তাকে বলা নিউক্লিয়াস। আর নিউক্লিয়াস চারিদিকে বিভিন্ন অরবিটে, ঠিক আছে, বিভিন্ন অরবিটে, হ্যাঁ, এরকমভাবে চারিদিকে আর কি বিভিন্ন, যেরকম আমাদের সানের চারিদিকে যেমন বিভিন্ন প্ল্যানেটগুলো বিভিন্ন অরবিটে রেভলিউশন করে, ঠিক আছে, সেরকম একটা নিউক্লিয়াসের চারিদিকে অ্যাটমের ভিতরে ইলেকট্রনসগুলো, ঠিক আছে, ইলেকট্রনসগুলো রেভলিউশন করে, ঠিক আছে, যার ফলে নিউক্লিয়াস হচ্ছে সবথেকে হেভিয়েস্ট পার্ট। মানে অ্যাকচুয়ালি একটা অ্যাটমের 99 পয়েন্ট, এরপরে আবার 13টা 9, ঠিক আছে, 9 এত পার্সেন্ট মাস পুরো শুধুমাত্র নিউক্লিয়াসেই থাকে। বাকি ওই 0.00001301 যে পয়েন্ট এত পার্সেন্ট, ওটা শুধুমাত্র চারিদিকে ইলেকট্রনসগুলো রেভলিউশন করে ইলেকট্রনের মাস পায়, ঠিক আছে? তো এবার তাহলে আমরা বোঝা গেল যে আমাদের একটা অ্যাটমের ভিতরে কি থাকে, নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস চারিদিকে ইলেকট্রনসগুলো বিভিন্ন অরবিটে রেভলিউশন করে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনস থাকে। তার মানে নিউক্লিয়াস কি চার্জ হয়? নিউট্রন তো চার্জলেস, প্রোটন পজিটিভ চার্জ, তাহলে নিউক্লিয়াস পজিটিভ চার্জ, আর ইলেকট্রনস, এখানে সব ইলেকট্রনসগুলো থাকে, ঠিক আছে? ইলেকট্রনসগুলো নেগেটিভ চার্জ, এবং মাথায় নেগেটিভ আর মাথায় পজিটিভ, ঠিক আছে? নিউট্রনগুলো হচ্ছে নেগেটিভ চার্জ, এই ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ। এবার একটা অ্যাটমের ভিতরে নাম্বার অফ, মানে নর্মালি অ্যাটমে নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন সেম হয়। যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, ঠিক আছে? নিউট্রনের নাম্বার চেঞ্জ হতে পারে, যার ফলে কি হয় যে তাহলে প্রোটনের যে টোটাল চার্জ পজিটিভ, যত টোটাল পজিটিভ চার্জ আর ইলেকট্রনের টোটাল যত নেগেটিভ চার্জ কি হয়, সেম হয়, যার ফলে একটাকে ক্যান্সেল আউট করে দেয়। তাহলে আলটিমেটলি দুটো মিলিয়ে কি হয়, চার্জলেস। দ্যাট মিনস কোনো একটা অ্যাটম কি হয়, চার্জ বেসিক্যালি ইলেকট্রিক্যালি, মানে চার্জ কি হয় তার জিরো, ঠিক আছে, চার্জলেস হয়, নিউট্রাল চার্জ, হ্যাঁ, ঠিক আছে? তো আমরা তাহলে এটা বুঝলাম যে নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন আর দ্য সেম ইন অ্যান অ্যাটম, ঠিক আছে? এবার এখান থেকে আমরা কি করতে পারি, যদি আমরা একটা অ্যাটমকে চার্জ করতে যাই, তাহলে প্রশ্ন আসতে পারে তাহলে আমরা ইলেকট্রিক শক খাই, আমরা বিভিন্ন অনেক অনেক জিনিস আছে যেখানে আমরা ইলেকট্রিকে হাত দিলে পরে আমরা শক খাই, তার মানে নিশ্চয়ই আমাদের ওখানে চার্জ আসছে আমাদের শরীরে, যার জন্য আমরা আমরা শক খাচ্ছি, ঠিক আছে? ওটা বেসিক্যালি কিছুই না, চার্জ ক্যারি করে, আমাদের যে চার্জটা আমরা শকটা খাই সেটা বেসিক্যালি ইলেকট্রনের জন্য খাই, কারণ প্রোটন সেন্টারে থাকে, প্রোটনকে আমরা কখনো অ্যাটম থেকে বার করতে পারি, এটা নিউক্লিয়ার ফিজিক্সের ব্যাপার, অনেক হায়ার, অনেক বেশি এনার্জি লাগে, অনেক বেশি ফোর্স লাগে ওটাকে বার করতে। বাট নর্মালি যে ইলেকট্রনগুলোকে আমরা রিমুভ অফ করতে পারি, অথবা ইলেকট্রনকে আমরা পুশ করতে পারি একটা অ্যাটমের মধ্যে। এবার ধরো একটা অ্যাটমের মধ্যে না ইলেকট্রনের নাম্বার হচ্ছে 5, ঠিক আছে, তাই ওর চার্জ ধরো +5, ঠিক আছে, আর প্রোটনের নাম্বার হচ্ছে চার্জ হচ্ছে +5, আর ইলেকট্রন ছিল 5, তো ইলেকট্রনের চার্জ হচ্ছে -5। এবার আমরা এখান থেকে একটা ইলেকট্রনকে সরিয়ে নেব, তাহলে এখন চার্জ কত হয়ে যাবে, -4। তাহলে প্রোটন তো সেম আছে, বাট ইলেকট্রনটা কমে গেছে, আমরা এটাকে বাইরে বার করে নিয়েছি, রিমুভ করে নিয়েছি, যার জন্য কি হচ্ছে, তাহলে এখন যদি হয় তাহলে +5 + -4, এখন অ্যাকচুয়ালি +1। তার মানে একটা বেসিক্যালি একটা প্রোটন এমনি একটা প্রোটন বেশি হয়ে গেছে না এখানে, ইলেকট্রন 4 প্রোটন 5, তাহলে একটা প্রোটন বেশি, যার ফলে এক চার্জ 1 ইউনিট চার্জ হয়ে গেল না, +1 ইউনিট চার্জ, তাহলে অ্যাটমটা একটা চার্জ গেইন করলো +1 ইউনিট, ঠিক আছে? সিমিলারলি যদি আমরা ধরো 5 ছিল, এবার আমরা এটাকে ধরো এটা বার না করে আমরা এটাকে ইনসার্ট করলাম, একটা ইলেকট্রন ইনসার্ট করলাম, তাহলে এখন কটা ইলেকট্রন হয়ে গেল, 6। তাহলে আর প্রোটন তো সেমই আছে 5, বাট ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রন একটা বেড়ে গেল 6।
যার ফলে কি হবে, তাহলে ইলেকট্রন একটা বেশি হয়ে গেল, যার ফলে এটা -1, মানে একটা এটাও 1 ইউনিট চার্জ বাট মাইনাস নেগেটিভ চার্জ, 1 ইউনিট নেগেটিভ চার্জ গেইন করলো। আর যদি আমরা ইলেকট্রনটাকে সরিয়ে নিচ্ছিলাম তখন +1 ইউনিট, মানে তখন 1 ইউনিট পজিটিভ চার্জ গেইন করলো। চার্জ গেইন করা মানে হচ্ছে একটা অ্যাটম যখন চার্জ গেইন করে, হ্যাঁ অ্যাটম যখন চার্জ গেইন করে প্লাস অর মাইনাস ই, তাহলে ওটা যেটা হয় সেটা হচ্ছে আয়ন হয়ে যায়। অ্যাটম মানে হচ্ছে নিউট্রাল, চার্জলেস, বাট ওটার সঙ্গে যখন আমরা একটা ইলেকট্রন প্লাস করবো বা ইলেকট্রন ঢোকাবো বা ইলেকট্রন পুশব্যাক রিমুভ আউট করবো বা ইলেকট্রন পুশ করবো, তাহলে ওর মধ্যে চার্জ চলে আসে, সেটাই হচ্ছে আয়ন। ঠিক আছে, চার্জ আসার পরে অ্যাটমটার নাম হয়ে যায় আয়ন। ঠিক আছে, এবার এই আয়নেরই দুটো ভাগ, যদি আমরা চার্জ, একটা হচ্ছে ক্যাটায়ন, আর একটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন হচ্ছে যদি প্লাস চার্জ হয়, দ্যাট মিন্স যদি আমরা ইলেকট্রনকে রিমুভ করে দিই, ইলেকট্রন রিমুভ করলে কি হবে, প্রোটন বেশি হয়ে যাবে, প্লাস চার্জ হয়ে যাবে, ঠিক আছে, প্লাস ইউনিট হয়ে যাবে, তখন হয়ে যাবে ক্যাটায়ন, মানে এটা হচ্ছে ইলেকট্রন রিমুভ। আর অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভ চার্জ, মাইনাস চার্জ হবে, দ্যাট মিন্স যদি আমরা ইলেকট্রনটা পুশ করি তাহলে মাইনাস ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রন বেশি হয়ে যাবে, যার ফলে মাইনাস চার্জ হয়ে যাবে, তো সেটা হচ্ছে অ্যানায়ন, মানে এটা হচ্ছে ইলেকট্রন পুশ। ঠিক আছে, তো একটা ইলেকট্রন রিমুভ করলে আমরা পজিটিভ চার্জ পাবো, যেটাকে বলা ক্যাটায়ন, আর ইলেকট্রন পুশ করলে আমরা নেগেটিভ চার্জ পাবো, হচ্ছে অ্যানায়ন। তো বেসিক্যালি আমরা ইলেকট্রন অ্যান্ড প্রোটনসের স্ট্রাকচার অ্যান্ড ডেফিনেশনস, মানে কীভাবে থাকে অ্যাটমের মধ্যে সেটা আমরা বুঝতে পারলাম। আমরা তার নাম্বার অফ প্রোটন ও নাম্বার অফ ইলেকট্রন একটা অ্যাটমের মধ্যে সবসময় ইকুয়াল থাকে, যার জন্য ওদের চার্জটা চার্জলেস থাকে, কিন্তু যখন আমরা কোনো ইলেকট্রনকে রিমুভ করবো তাহলে আমাদের পজিটিভ চার্জ হয়ে যাবে, যেটাকে হচ্ছে ক্যাটায়ন বলা হয়। আর যদি একটা ইলেকট্রনকে যদি আমরা পুশ করি তাহলে অ্যানায়ন হয়ে যাবে, ইলেকট্রন পুশ করলে পরে অ্যানায়ন হয়ে যাবে, নেগেটিভ চার্জ বেশি হয়ে যাবে। তো এইভাবে আমরা একটা বডিকে চার্জ করতে পারি। ঠিক আছে, বেসিক্যালি আমাদের যে চার্জ ফ্লো হয় সেটা অ্যাকচুয়ালি ইলেকট্রনস হচ্ছে ফ্রি চার্জ পার্টিকেল মানে ইলেকট্রন, কারণ প্রোটন নিয়ে কোনো কাজকর্ম নেই, কারণ প্রোটন সবসময় সেন্টারে থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা হিউজ। ঠিক আছে, কোলম্বিয়ান অ্যাট্রাকশন ফোর্স ইজ ভেরি স্ট্রং ফোর্স ইন নেচার, সো এটাকে আমরা আলাদা করতে পারি, মানে আমরা ইলেকট্রনকে এবং সব থেকে বাইরের যে অরবিটের ইলেকট্রনগুলোকে সেইগুলোকে আমরা আলাদা করতে পারি। ঠিক আছে, এইবার আমরা আসবো হচ্ছে ইলেকট্রনস নিয়ে কাজকর্ম, অ্যাটমিক যেহেতু। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম, নিউক্লিয়াস সম্পর্কে আমরা বুঝতে পারলাম, অ্যাটমসের ডিফিনিশন, মলিকিউলস, কম্পাউন্ড, এসব আমি বুঝতে পারলাম। ঠিক আছে, তো একটা ধরো নিউক্লিয়াস, একটা অ্যাটমের নিউক্লিয়াস। ঠিক আছে, এর চারিদিকে এরকমভাবে, আর এটা বেসিক্যালি এক প্লেনে হয় না, বিভিন্ন প্লেনে হয়। নর্মালি যদি আঁকে একটা এইভাবে যাবে, একটা এইভাবে যাবে, একটা এইভাবে যাবে, ঠিক আছে, এরকম। ঠিক আছে, বিভিন্ন প্লেনে থাকে। ঠিক আছে, এটা দরকার তো আমরা, আচ্ছা এগুলো হচ্ছে অরবিট, এটা নিউক্লিয়াস, এর মধ্যে কি আছে, প্রোটন আছে আর নিউট্রন আছে, আর এগুলোর মধ্যে ইলেকট্রনস আছে। তো এই অরবিটগুলোকে পরপর নাম দেওয়া হয় কে, এটা এল, তারপরে এম, তারপরে আরও আসবে এন আসবে। ঠিক আছে, ফার্স্ট অরবিট আগে কে থেকে স্টার্ট হয়, আর এই প্রত্যেকটা অরবিটে ম্যাক্সিমাম কত নাম্বার অফ ইলেকট্রনস থাকবে তার একটা রুলস আছে, সেই ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে 2n স্কোয়ার, ওয়্যার n ইজ দ্য, অ্যাকচুয়ালি n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মানে হচ্ছে 1 2 3, মানে k এর জন্য কি n হচ্ছে 1, মানে ফার্স্ট অরবিট n1, এর হচ্ছে n ইজ ইকুয়াল টু 2, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট n ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে সেখানে বসে বসে আমরা এখানে পাবো। ঠিক আছে, যেমন ফার্স্ট অরবিটে যদি ধরি তাহলে কে অরবিটের ক্ষেত্রে আমরা কী পাবো, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কটা থাকতে পারে, ম্যাক্সিমাম ইলেকট্রন 2n স্কোয়ার, তো আমরা 2 ইন্টু 1 স্কোয়ার, মানে 1 স্কোয়ার মানে 1, 2 মানে 2, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কটা থাকবে ফার্স্ট অরবিটে, দুটো কে অরবিট, এর থেকে বেশি ইলেকট্রন থাকতে পারবে না, এর থেকে বেশি ইলেকট্রন হলে পরের অরবিটে চলে যাবে। সিমিলারলি এল অরবিটে ম্যাক্সিমাম ইলেকট্রন কটা পাবো, এল মানে হচ্ছে সেকেন্ড অরবিট, n ইজ ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে 2n স্কোয়ার মানে 2n স্কোয়ার মানে হচ্ছে 2 ইন্টু 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 2 2 4, 4 2 8, তাহলে
সেকেন্ড অরবিটে আমরা কটা ইলেকট্রন পাবো? 8। ঠিক আছে। সেমভাবে থার্ড অরবিটে দেখবে এটা 3 বসলে 3 × 3 স্কয়ার 9 + 18টা পাবো। থার্ড অরবিটে প্রত্যেকটা ম্যাক্সিমাম ইলেকট্রন করা থাকবে 18। এরকম করে করে আমরা যাব। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কোন অরবিটে থাকবে সেটা ফর্মুলা হচ্ছে 2n²। ওকে, ঠিক আছে। এইবার নেক্সট আসবো হচ্ছে আমরা অ্যাকচুয়ালি একটা বেসিক্যালি এটা ভ্যালেন্সিয়ান অক্টেট, মানে অক্টেট আগে বুঝতে হবে, তারপর হচ্ছে অক্টেট অ্যান্ড ভ্যালেন্সি। ঠিক আছে, অক্টেট অ্যান্ড ভ্যালেন্সি। তো এটা আমি অক্টেট ভ্যালেন্সি খুব বড় বোঝার জিনিস আছে, আজকে এই ভিডিওটা দিতে পারবো না। এই ভিডিওতে আমি বেসিক জিনিসটা, বেসিক স্ট্রাকচার, অ্যাটমের স্ট্রাকচার, মলিকুলার স্ট্রাকচার এসব আমি দিলাম। অক্টেট ভ্যালেন্সি ইজ আ ভেরি খুব ইন্টারেস্টিং পার্ট এবং অনেকটা টাইম লাগে বোঝাতে, সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। ওকে, ঠিক আছে, টাটা।